আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি ফাহমিদা সালাম। গণতান্ত্রিক দেশ গড়তে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন। 5 আগস্টের পর সুবিধাবাদীরা বিএনপিতে ভিড়তে শুরু করেছেন, তাই জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখতে হলে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জাহিদ রহমানের সহায়তায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সময় বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক দেশ গড়তে ভোটের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জবাবদিহিতা নিশ্চিত করা গেলেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম আইন কানুনের সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটি হোক না কেন। অর্থাৎ জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। যারা বিগত সময়ে নির্যাতন করেছে তাদেরকে সুবিধা দিতে বিএনপি লড়াই করেনি, তাদের কাছে ভিড়তে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। বারে বারে আমি বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। ক্ষিপ্ত জনগণের সামনে স্বৈরাচার টিকতে পারেনি, কেউ টিকতেও পারবে না। দিন শেষে জনগণেরই জয় হয়, তাই মানুষের পাশে থাকার আহ্বান জানান তারেক রহমান। দীপ্ত চন্দ্রপাল, আরটিভি, ঢাকা। সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসাথে চলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকলের ঐক্যমত ছাড়া প্রস্তাবিত সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মনে করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানাতে রোববার সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। জিয়াউর রহমানের সমাধি ও আশপাশের এলাকায় ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করে নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। শ্রদ্ধা জানান বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। দীর্ঘদিন পর বাধাহীনভাবে শ্রদ্ধা নিবেদন করতে পেরে খুশি তারা। দীর্ঘ 17 বছর এখানে মানুষ আপনার ফুল দিতে আসতে পারে নাই, এখানে মানুষকে আপনার সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের উন্নয়ন এবং স্বাবলম্বীর জন্য সকল অবদান রেখেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যেন এই দেশের মানুষকে সেবা দিতে পারে। দোয়া শেষে মির্জা ফখরুল বলেন, 4 সংস্কার কমিশন যেসব প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। বিএনপি ক্ষমতায় গেলে সংস্কার বন্ধ হবে না, বরং তা এগিয়ে নিয়ে যাবে বলেও আশ্বাস দেন দলটির মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কার নেতা কর্মীদের বাংলাদেশের জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণের আহ্বান জানান তিনি। ফেসিবাদের পতনের পর জন্মদিন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের এমন বাঁধ ভাঙা ঢল। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি স্বাধীন, স্বনির্ভর এবং সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির, এবং এর জন্য দ্রুত নির্বাচনও চায় দলটি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী আজ। 1936 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্ম নেন প্রয়াত এই রাষ্ট্রপ্রধান। দেশের জন্য নিজ অবদানে পতিত স্বৈরাচারের ইতিহাস বিকৃতির অপচেষ্টার পরেও নিজ কর্মগুণে দীপ্তময় জিয়াউর রহমান। দলের নীতি নির্ধারকরা মনে করেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করতে পারলেই
কল্যাণকর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করা সম্ভব। জন্মদিন উপলক্ষে বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব। বিস্তারিত জাহিদ রহমানের রিপোর্টে। 1936 সালের 19 জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে রসায়নবিদ মনসুর রহমান ও জাহানারা খাতুনের ঘর আলোকিত করে জন্ম নেন জিয়াউর রহমান। 5 ভাইয়ের মধ্যে জিয়া দ্বিতীয়। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে। কলেজের গণ্ডি পেরিয়ে 1953 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। 1955 সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন। 1960 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। 1971 সালে মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে অন্যান্য সেনা কর্মকর্তাদের সাথে নিয়ে বিদ্রোহ করেন তিনি। এরপর 71-এর 26শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা ভেসে আসে জিয়াউর রহমানের কণ্ঠে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক হিসেবে সম্মুখ যুদ্ধে অংশ নেন। দেশের বিজয় ছিনিয়ে আনার পর কর্মস্থলে ফিরে যান। জিয়াউর রহমান একজন দুঃসাহসী কমান্ডার ছিলেন। তিনি অন্যান্য সেক্টর কমান্ডারদের মতো ভারতের অভ্যন্তরে হেডকোয়ার্টার স্থাপন করে মুক্তিযুদ্ধ পরিচালনা করেননি। তিনি সম্মুখ যুদ্ধে জনগণকে বা তার সৈনিকদেরকে অনুপ্রাণিত করার জন্য নিজেই যুদ্ধে অংশ নিয়েছেন। 75-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 7 নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান আইন প্রশাসক হিসেবে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন। জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। 1977 সালের এপ্রিলে দায়িত্ব নেন রাষ্ট্রপতি হিসেবে। 78 সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন। ওই বছরই 1 সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা করেন 19 দফা রাজনৈতিক কর্মসূচি। সেই 19 দফা কর্মসূচিকে গণভোটের মাধ্যমে তার সমর্থন নিয়ে তিনি কিন্তু এদেশে বাংলাদেশকে অগ্রসর করার জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। খাল কাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। স্বনির্ভর হওয়ার আকাঙ্ক্ষায় ডাক দিয়েছেন কৃষি বিপ্লবের। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশ কয়েক বছরের মধ্যে শুরু করে চাল রপ্তানি, শিল্প কারখানা বেসরকারীকরণ, পোশাক আর শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশে শুরু করে অর্থনৈতিক অগ্রযাত্রার নতুন অধ্যায়। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। আমরা যদি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি এবং জিয়াউর রহমানকে প্রকৃতভাবে অনুসরণ করি, তাহলে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যদের হাতে প্রাণ দিতে হয়েছে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া বীরুত্তম জিয়াউর রহমানকে। জাহিদ রহমান, RTV, ঢাকা। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য অঙ্গীকারবদ্ধ। কমিশন রাজনীতিতে জড়াতে চায় না, শুধু ভোটের সুন্দর পরিবেশ তৈরিতে সবার জন্য সমান সুযোগ তৈরি করবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। আগারগাঁও নির্বাচন কমিশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের জন্য UNDPর পক্ষ থেকে ল্যাপটপ, স্ক্যানার সহ অন্যান্য উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় UNDPর আবাসিক প্রতিনিধি বলেন, তারা পর্যালোচনা করছে কিভাবে নির্বাচনে সহযোগিতা করা যায়। রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে। নির্বাচন কমিশনকে ভোটার তালিকা হালনাগাদের জন্য প্রাথমিকভাবে 175টি ল্যাপটপ, 200 ডকুমেন্ট স্ক্যানার ও 4300 ব্যাগ দিয়েছে UNDP। আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। এই প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। কতটুকু সংস্কার হবে, রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে ঐক্যমত্যে না পৌঁছলে নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্নের জন্য রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে।
আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে তিনি আরো বলেন, সরকারের কোনো পরিকল্পনা নেই দলটিকে নিষিদ্ধ করার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান যুক্তিযুক্ত সিদ্ধান্ত জানিয়ে প্রেস সচিব বলেন, আশপাশের দেশের সাপেক্ষে চিন্তা করে ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সত্যিকার অর্থে কবে ইলেকশন হবে এটা ডিসাইড করাই টাফ না। এক একটা রিফর্মের উপর দেখা যাচ্ছে টাইম লাইনটা। আপনি বলছেন যে না, যদি কেউ বলে ফেলে যে এই ইয়েতে যে না প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা আগে হবে বা স্থানীয় ইলেকশনটা আসবে, সেগুলোর ক্ষেত্রে তো একটা ডিফারেন্ট টাইপের মানে প্রস্তুতি দরকার হয়। তো ওই পুরো প্রস্তুতিকে সামনে রেখেই চিফ অ্যাডভাইজার 2টা টাইম লাইন দিয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। আজ দুদক থেকে এই চিঠি পাঠানো হয়। গত 15 জানুয়ারি দুর্নীতির মাধ্যমে পদ পাওয়ার বিষয়ে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এদিকে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরো জানাচ্ছেন শাকিলা করিম। 2023 সালের নভেম্বরে ভারতের নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কমিটির 76তম অধিবেশনে সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল। 2024 সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বুঝে নেন সেই দায়িত্ব। রোববার সেই গুরুত্বপূর্ণ পদ থেকে সাইমা ওয়াজেদ পুতুলকে সরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে দুদক। সাইমা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল ইতিমধ্যে তাদের কার্যক্রম শুরু করেছেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে বেরিয়ে আসতে থাকে সাবেক প্রধানমন্ত্রীর প্রভাব বাণিজ্যের খবর। এর মধ্যে যোগ্যতা না থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে তার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। এদিকে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও সন্দেহজনক ব্যাংকিং লেনদেনের অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তার নিজ অবৈধ অর্থকে বৈধ করার অসৎ উদ্দেশ্যে তার স্ত্রীর নামে বর্ণিত সম্পদ অর্জন ও দখলে রাখতে সহায়তা করেছেন। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু করা হয়েছে। দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান করেছে দুদক। তার বাসা থেকে নগদ 17,25,000 টাকা উদ্ধার করা হয়েছে। শাকিলা করিম, RTV, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। সোমবার সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে এই কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ট্রাইব্যুনালের বিচার কাজ সম্পর্কে জানতে চেয়েছেন। এ সময় জাতিসংঘের সমর্থন চায় ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে প্রযুক্তি থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গোয়েন লুইস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি জানান, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে। জবাব না পেলে আইন তার নিজস্ব গতিতে চলবে। বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। না দিলে আমাদের আইনের নিজস্ব গতিতে চলবে। বিচার প্রক্রিয়া তার নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে চলবে। সীমান্তে কোনো আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে তেজগাঁয়ের ভূমি ভবনে বিসিএস ক্যাডারভুক্ত এবং জুডিশিয়াল সার্ভিস কর্মকর্তাদের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত রয়েছে। আগে পদক্ষেপ ছিল না বলে বর্ডার শান্ত ছিল, কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার বর্ডারে পদক্ষেপ নিয়েছে বলেই সীমান্তে উত্তেজনা ছড়াচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটা নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা।
আগে যেহেতু কোনো পদক্ষেপ ছিল না, এই জন্য কোনো রকম বর্ডারে কোনো কিছু হয় নাই। এখন যেহেতু আপনি পদক্ষেপ নিচ্ছেন দেখি তো এইসব ঘটনা ঘটছে। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। আমরা একটু আমাদের অধিকারটা চাচ্ছি। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই, বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে প্রবেশ করায় বাংলাদেশি 2 নাগরিককে আটক করেছে বিজিবি। সকাল 11:30টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ। তিনি জানান, সকাল 9টার দিকে উপজেলার হরসপুর বিওপির দায়িত্বরত বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে। দেশি বিদেশি কোনো অবৈধ অনুপ্রবেশকারী যেন সীমান্ত অতিক্রম করতে না পারে সেই জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আসেন ট্রেসি অ্যান জ্যাকবসন। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরের গুরুত্ব উল্লেখ করে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতোই থাকবে এবং ভবিষ্যতে সম্পর্কের কোনো চির ধরবে না। এদিকে প্রথমবারের মতো পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত আলেকজান্ডার জিখোজিন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ পরিশোধে জটিলতা দ্রুতই কেটে যাবে। অতীতেও রাশিয়া বাংলাদেশের পাশে ছিল, আগামীতেও এই সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন আলেকজান্ডার জিখোজিন। বিডিআর হত্যা মামলায় খালাসপ্রাপ্ত ও দণ্ডভোগ শেষ হওয়া প্রায় 250 জন আসামিকে বিস্ফোরক মামলায় জামিন দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এতে করে তাদের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, নিম্ন আদালতে খালাস পাওয়া আসামিদের জামিন হলেও সাজা ভোগ করা আসামিদের বিষয়ে পর্যায়ক্রমে জামিনের বিষয়টি বিবেচনা করবেন আদালত। এদিকে জামিনের সংখ্যাটি সুস্পষ্ট না হলেও আজকে আদালত যে আদেশ দিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন রাষ্ট্রপক্ষ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। জুলাই বিপ্লবের পর নানা কারণে 5 দফা পিছিয়ে দেওয়ার পর অবশেষে বিডিআর ট্র্যাজেডির ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে শুরু হয় জামিন ও সাক্ষ্য গ্রহণ শুনানি। 284তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে ফিরে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন দেন বিচারক। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। 200-র অধিক আসামির জামিন হওয়ায় সন্তোষ জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা বলেন, সাজা ভোগ করা আসামিদের জামিনের বিষয়ে পর্যায়ক্রমে বিবেচনা করবেন আদালত। নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই, এই রকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় 250-র উপরে বা 250। তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন। এদিকে জামিন শুনানিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন স্বজনরা। জামিন হওয়ায় আনন্দে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অনেকে। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। 16টি বছর নির্জন কারাগারে যে থাকলো এই রাষ্ট্র সত্যিকার অর্থে এদের জীবন এই সময়টুকুর মূল্য কি দিতে পারবে? আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, তো 19 দিন চাকরি করে আমার ভাইয়ের জীবন থেকে 16টা বছর নষ্ট হয়ে গেছে। তোর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী শুনানি আগামী 10 ফেব্রুয়ারি। সাকিবুর রহমান, RTV, ঢাকা। অবসান হলো অপেক্ষার, অবশেষে কার্যকর হলো ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি। রোববার স্থানীয় সময় সকাল 8টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারিগরি জটিলতায় 3 ঘণ্টা পিছিয়ে বেলা 11টায় কার্যকর হয়। যুদ্ধবিরতির প্রথম দিন 3 জিম্মিকে মুক্তি দেবে হামাস। ইসরায়েল মুক্ত করবে 95 জন ফিলিস্তিনি বন্দীকে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট।
যদি শত্রুকে দেখাতে না পারি ভয়, শত্রুর মুখে ছুড়ে দেব প্রাণ। হে বন্ধু, যুদ্ধ আর জীবন দেয়ার এখনই সময়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফিলিস্তিনি কবি শহীদ আব্দুর রহিমের লেখা এ কথাগুলোকে সত্য করেছে গাজা উপত্যকা। মাতৃভূমি অথবা মৃত্যুর এ লড়াইয়ে আত্মত্যাগের মিছিলে সামিল হয়েছে ৪৭,০০০ ফিলিস্তিনি। গেল বুধবার কাতারে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। শুরুতে চুক্তি কার্যকর করতে টালবাহানা করে ইসরায়েল। অভ্যন্তরীণ চাপে পড়েন নেতানিয়াহু। তবে ইসরায়েলিদের বিক্ষোভ ও বিশ্বজুড়ে চাপ বাড়তে থাকায় তাসের ঘরের মতো ভেঙে যায় তাদের অহমিকা। বাধ্য হয় যুদ্ধবিরতিতে। রোববার স্থানীয় সময় সকাল ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। কারিগরি জটিলতায় হামাস ৩ জিম্মির নাম প্রকাশে দেরি করলে এদিন সকালেও নারকীয়তা দেখায় ইসরায়েল। গাজার বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় নিহত হয় অন্তত ১৯ জন। অবশেষে ১১টার দিকে জিম্মিদের নাম প্রকাশ করলে যুদ্ধবিরতির কার্যক্রম শুরু করার ঘোষণা দেয় ইসরায়েল। অবসান ঘটে নারকীয় গাজা যুদ্ধের। প্রথম পর্যায়ের যুদ্ধবিরতি স্থায়ী হবে ৪২ দিন। ৬ সপ্তাহে ৭ দফায় মুক্তি পাবে ৩৩ ইসরায়েলি জিম্মি ও প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দী। যুদ্ধবিরতি স্থায়ী হোক, আবারও মুক্ত বাতাসে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করুক গাজাবাসী, এ প্রত্যাশা বিশ্বের সবার। সামদানি প্রত্যয়, আর টিভি। এদিকে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করায় পদত্যাগ করেছেন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বিরোধিতা করে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছেন কট্টর ডানপন্থী এই মন্ত্রী। এছাড়াও তার দল ওজমা ইয়েহুদিদের আরও ২ মন্ত্রী পদত্যাগ করেছেন। গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি বিরোধিতা করে আসছিলেন বেন গভির। সেই সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলে পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ পরোয়ানা জারি করে। গত বছরের ১৫ ডিসেম্বর সাকিব আল হাসান এগ্রোর বিরুদ্ধে করা এ মামলায় সাকিব সহ আসামি ছিলেন ৪ জন। এর মধ্যে সাকিব সহ ২ জন আদালতে হাজির না হয় তাদের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা আদালতের। পাহাড় কাটলে শ্রমিক নয়, মালিকদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভায় এই নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, পাহাড় কাটা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। সরকারি সংস্থা ও পাহাড় খেকোদের মধ্যে এতদিন যে খেলা চলেছে তা আর চলবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি সর্বস্তরের একবার ব্যবহার্য প্লাস্টিক সামগ্রী ব্যবহার বন্ধের আহ্বানও জানান পরিবেশ উপদেষ্টা। পাহাড় কাটায় আমরা একটা তালিকা নিয়েছি, বিভাগীয় কমিশনার মহোদয় একটা তালিকা করে দিয়েছেন। আমরা বারবার বলেছি তালিকায় মালিকদের নাম দেবেন, ওনারা দেন নাই। রাত্রেবেলা জায়গা পাহারা দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা সরকারের আইন। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে। নৌঘাটে কোনো চাঁদাবাজি ও অতিরিক্ত টোল নেওয়া যাবে না উল্লেখ করে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, ঘাটে কোনো লাগেজ দেখিয়ে টোল নেওয়া সম্পূর্ণ ইল্লিগাল। সকালে ভোলার ইলিশা ফেরিঘাট ও লঞ্চ ঘাট পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ঘাটে চাঁদাবাজি, নদী ড্রেজিং, সরকারি জমি দখলের বিষয়ে অভিযোগ করেন স্থানীয়রা। বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন। অনেক জায়গায় আমার কাছে কমপ্লেন আসছে যে অতিরিক্ত ভাড়া রাখে। আমরা ঘাটে যারা দেই, ঘাটে বলা হয় 10 টাকা, তারা আবার বলে এটা ব্যাগ নিলে 5 টাকা। এগুলো সম্পূর্ণ ইল্লিগাল। বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা চলছে বলে জানান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ।
দুপুরে চট্টগ্রাম আদালত পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এর আগে সকালে তিনি আদালত পরিদর্শনে যান। এ সময় ঘুরে ঘুরে বিচারালয় পরিদর্শনের পাশাপাশি আইনজীবী বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এরপর আদালতে আসা বিচার প্রার্থীদের বসার স্থান ন্যায়কুঞ্জ পরিদর্শন করেন প্রধান বিচারপতি। বিচার বিভাগের যে কর্মকর্তারা রয়েছেন, আইনজীবীরা রয়েছেন, তাদের সাথে একটা মত বিনিময় হবে, সাক্ষাৎ হবে। সেই সুবাদেই এখন এসেছি, বিভিন্ন কোর্ট পরিদর্শন করছি। আর আমরা তো একটা সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি, তো সেটার পরিপ্রেক্ষিতেই সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে। চান্দিচক বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মুনির হোসেন হাওলাদারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে চান্দিচক মার্কেটের ব্যবসায়ীরা। তাদের দাবি, পুলিশকে ম্যানেজ করে মিথ্যে মামলায় একটি কুচক্রী মহল বিএনপি কর্মী মুনিরকে ফাঁসিয়েছে। দুপুরে চান্দিচক মার্কেটের সামনে মানববন্ধনে অংশ নিয়ে ব্যবসায়ীরা অবিলম্বে মুনির হোসেন হাওলাদারকে মুক্তির দাবি জানান। গ্রেফতার মনির হোসেনের মেয়ের অভিযোগ, জুলাই আন্দোলনে তারা অংশগ্রহণ করায় তাদের বাবাকে পতিত স্বৈরাচারের দোষরা পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে। নিউ মার্কেট জোনের সহকারী কমিশনারের অপসারণও দাবি জানান ব্যবসায়ীরা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। কঠোর অভিবাসন নীতির প্রত্যয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাল শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার দেশটির ক্যাপিটাল হিলের কংগ্রেস ভবনে শপথ নেবেন তিনি। এরই মধ্যে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। রীতি ভেঙে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্ব নেতারাও। তবে শপথ ঘিরে ট্রাম্প বিরোধী প্রতিবাদে রাজধানী ওয়াশিংটনের রাস্তায় বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। ঠান্ডা আবহাওয়ার কারণে খোলা ময়দানের পরিবর্তে ক্যাপিটল হিলের কংগ্রেস ভবনের একটি অংশে অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অভিবাসন আইনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। শপথ অনুষ্ঠানের জন্য ইতোমধ্যেই ওয়াশিংটনে পৌঁছে গেছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার স্ত্রী মেলানিয়া এবং পরিবারের অন্য সদস্যদের নিয়ে ভার্জিনিয়া পৌঁছান তিনি। এখান থেকেই অনুষ্ঠানে যোগ দেবেন এই রিপাবলিকান নেতা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানাতে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। বিক্ষোভে নারী অধিকার ও জাতিগত ন্যায়বিচার সহ বিভিন্ন দাবিতে অধিকার সংস্থার কর্মীরা অংশগ্রহণ করেছেন। প্রতিবাদকারীদের আশঙ্কা, রিপাবলিকান পার্টির নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আগমন তাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করতে পারে। ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ অন্যান্য বিশ্ব নেতারা। উপস্থিত থাকবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ও ইতালির প্রধানমন্ত্রীও। এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও থাকবেন ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে। বিন ইয়ামিন, RTV। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।